নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান ডক্টর প্লাসের বিশেষ অনুষ্ঠান। ডক্টর প্লাসের এই বিশেষ এপিসোডগুলোতে আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি। ধরুন, আমাদের ভালো থাকতে হবে, কিভাবে ভালো থাকবো, আপনার সমস্যা ভিত্তিক সমাধান এটা যদি আপনি পেয়ে যান তাহলেই কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। আর এই আপনার ত্বক এবং চুলের সমস্যা ভিত্তিক সমাধান কিন্তু পাওয়া যায় ডক্টর প্লাসে। এই মুহূর্তে তারা যেভাবে কাজ করছে বিগত 2 দশক ধরে, বহু পেশেন্ট ডক্টর প্লাসের হাত ধরে ভালো আছে। আমি নিজেও ডক্টর প্লাসের একজন ক্লায়েন্ট এবং খুব স্যাটিসফাইড ক্লায়েন্ট। তার কারণ ডক্টর প্লাসের হাত ধরে আমি আমার প্রফেশনের জায়গায় কিন্তু এতগুলো বছর ধরে সুন্দরভাবে কাজ করতে পারছি। আমার ত্বক নিয়ে আমার কোনো দ্বিধা নেই, এটুকু আমি বলতে পারি। আজকের এই এপিসোডে আমরা যার সঙ্গে কথা বলবো, ডক্টর প্লাস যখন প্রথম শুরু হয়েছিল, এই ডক্টর প্লাসের যে ট্রিটমেন্ট যা হয় তার যিনি লেআউটটা করেছিলেন তিনি হচ্ছেন ডক্টর দেবাশিস বিশ্বাস, সেলিব্রিটি অ্যাস্থেটিক ফিজিশিয়ান, অ্যান্টি এজিং এক্সপার্ট এবং ট্রাইকোলজিস্ট। অনেক স্বাগত আপনাকে আমাদের এই শোতে। দীর্ঘদিন তিনি কাজটি করেছেন, দীর্ঘদিন ধরে ডক্টর প্লাসের বহু ক্লায়েন্ট তার হাত ধরে সুন্দর থেকেছে এবং ডক্টর প্লাসে অনেক নিত্য নতুন তিনি কিন্তু ট্রিটমেন্ট নিয়ে এসেছেন। বেশ কয়েকটা বছর আমরা তাকে পাইনি ডক্টর প্লাসে, কিন্তু এখন আবার ডক্টর প্লাসে আপনাকে পাচ্ছি এবং একটা নতুন ধরনের ট্রিটমেন্ট প্রসিডিওর আপনি চালু করেছেন, যেটা নিয়ে আমরা আগের দিন কথা বলছিলাম, যে একটা পার্মানেন্ট সলিউশন বা ওয়ান স্টপ ট্রিটমেন্ট যাকে বলে। কিন্তু আজকে আমরা একটু অ্যাকনে নিয়ে বিশদে কথা বলবো। এই অ্যাকনে এটা একটা ন্যাচারাল প্রবলেম, মানে এটা একটা বয়সে মানুষের হয়ই। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ওই পিউবার্টি অ্যাডোলেশন পিরিয়ডে ছেলে বা মেয়ে তাদের হতেই পারে, কিন্তু অ্যাকনেটা কখন প্রবলেম হয়ে দাঁড়ায় সেটাই হচ্ছে ব্যাপার। যখন মানে অ্যাকনের ট্রিটমেন্ট কখন করার প্রয়োজন, যখন এটা প্রবলেম হয়ে দাঁড়ায়। তো নতুন কি ট্রিটমেন্ট রয়েছে যেটা আমার মনে হয় অ্যাকনের জন্য আপনি নিয়ে এসেছেন? এটা একটা বড় প্রশ্ন। যে প্রথম কথা হচ্ছে অ্যাকনের কারণ কি, অ্যাকনে হওয়ার পিছনে কারণ কি? অ্যাকনে ইজ আমি যদি বলি ইজ এ মাল্টিফ্যাক্টোরিয়াল ডিসঅর্ডার, মানে একটা যে কোনো ফ্যাক্টর ইজ নট রেসপন্সিবল যে কারণে অ্যাকনে হতে পারে। এক্সটার্নাল কিছু কারণ আছে, ইন্টারনাল কিছু কারণ আছে। দুটো কারণই একসঙ্গে যখন রোল প্লে করে বা ইন্ডিভিজুয়ালি কখনো যখন রোল প্লে করে, তখন কিন্তু এই অ্যাকনেটা একটা মানে প্রবলেম বা একটা স্কিন ডিসঅর্ডার বা একটা স্কিন ডিজিজের পর্যায়ে চলে যায়। ইন্টারনাল কিছু কারণ আছে, যেমন হরমোনাল ইমব্যালেন্স হতে পারে, যেমন পিসিওডির প্রবলেম হতে পারে, যেমন এই দুটোই থাকতে পারে। কিছু ইটিং ডিসঅর্ডার থাকতে পারে, যে কারণে কিন্তু ইন্টারনাল কারণগতভাবে আমাদের অ্যাকনে হয়। এক্সটার্নাল কারণের মধ্যে রয়েছে যেমন যদি স্ক্যাল্পে সেবোরিক ডার্মাটাইটিস থাকে সেখান থেকে হতে পারে। যদি আমার এক্সটার্নালি আমার যদি স্কিন খুব সেন্সিটিভ হয় এবং আমি কিছু যদি এমন প্রোডাক্ট ইউজ করি যে কারণে ইরাপশনস বা র্যাশ এবং সেখান থেকে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে কিন্তু অ্যাকনে হওয়ার টেন্ডেন্সি থাকে। তার মধ্যে যদি কিন্তু আমি ফল্টি বা ধরুন আপনি না বুঝে কোনো মেকআপ প্রোডাক্ট বা কোনো রকম কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করি, সেখান থেকে অ্যাকনে হতে পারে। তো এই সমস্ত রকম কারণ থেকে কিন্তু অ্যাকনে হতে পারে, যেটা এক্সটার্নালও হতে পারে বা ইন্টারনালও হতে পারে বা দুটো একসঙ্গেও তৈরি হতে পারে। তো এই কারণগুলো সাধারণত দেখা যায়, যেগুলো কারণে আমরা কিন্তু আপনি একটা ফুড হ্যাবিটসের কথা বললেন, তাহলে কোন ধরনের খাবার খাওয়া যাবে না অ্যাকনেতে, এটা আগে জেনে নেবো আমরা। সেরকমভাবে কোনো থরো পেপার বা রিসার্চ কিছু নেই, যেগুলো রয়েছে সেগুলো সবই হাইপোথেটিক্যাল থটস বা কিছু রকমের কিছু পরীক্ষা নিরীক্ষা চালানো হয়েছে। সেখান থেকে দেখা গেছে ডেইরি প্রোডাক্টস, মানে মিল্ক এবং মিল্ক রিলেটেড কিছু প্রোডাক্ট থেকে অ্যাকনি ট্রিগার হয়, মানে ট্রিগারিং ফ্যাক্টর যেখান থেকে অ্যাকনি তৈরি হয়, ঠিক আছে, নতুন করে তৈরি হচ্ছে বা যেগুলো আছে সেগুলো সেকেন্ডারিলি ইনফেক্টেড হয়ে যাচ্ছে। মিল্ক বা ডেয়ারি প্রোডাক্টস, প্রসেসড ফুড মানে এক্সাম্পল দিচ্ছি যেমন ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার, হট ডগস, ঠিক আছে, যেগুলোতে কিনা ফুডটাকে অনেক দিন ধরে আমরা প্রিজার্ভ করে রাখছি, যেখানে প্রিজারভেটিভ দেওয়া থাকে, সেই সব ফুডগুলো কিন্তু দে ট্রিগার্স the cause of acne সেখানে তৈরি করে। মানে এই ধরনের ফুড শুড উই অ্যাভয়েড, this kind of food you should avoid for general health also and for acne also, দুটোই। আর কোন ধরনের খাবার আমরা খাবো তাহলে?
যেসবগুলোতে ডায়েটারি ফাইবারযুক্ত যে খাবারগুলো রয়েছে, যে সব খাবারগুলোতে আমরা বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাচ্ছি, সেই সব খাবারগুলোকে আমাদের ডেইলি ইনটেক করা উচিত। এবার সেখানে যদি দেখা যায় যে আমার মিল্কে অ্যালার্জি আছে, তখন আমাকে সেখানে ল্যাকটোজ ফ্রি মিল্ক কনজিউম করতে হবে, ঠিক আছে। যেসব ফাইবার্স ডায়েটারি ফাইবার্স রয়েছে সেই সব জিনিস কনজিউম করতে হবে। প্রিজারভেটিভওয়ালা ফুড জুস না খেয়ে আমাকে র ফ্রুট বা ফ্রুটের যে জুস সেটা আমাকে অ্যাভেল করতে হবে। রেডি তৈরি করে আমি খেয়ে নিলাম, কোনো কিছু রেখে দেওয়া ব্যাপারটা না। হ্যাঁ, রেখে দেওয়ালে প্রথমত যদি আমি প্রিজারভেটিভ ছাড়া রাখি তাহলে সেটা থাকবে না, আর প্রিজারভেটিভ ছাড়া খাবার খাওয়াটাই আমাদের বডির পক্ষে উপযুক্ত। মানে খুব টাটকা খাবার খাওয়াটা আপনি বলছেন। আমাদের একটু তেল ঝালের দিকেও কি নজর দিতে হবে অ্যাকনে হলে? তেলের দিকে দেখো, তেল এখন বেশিরভাগ ক্ষেত্রে সবাই রিফাইন্ড অয়েল বা সানফ্লাওয়ার অয়েলই ইউজ করে, কেউ আর কুকিং পিওর মাস্টার্ড অয়েল এখন আর করে না। তো অলরেডি দ্যাট ইজ কোয়াইট প্রোটেক্টিভ, বিকজ আমরা সবাই জানি যে সানফ্লাওয়ার অয়েল বা যেসব তেলে ওমেগা ফ্যাটি অ্যাসিড আছে সেই সব তেলগুলো হার্টের পক্ষে উপযুক্ত। তো হার্টের কারণেই এখন বলি বা অন্য যে কোনো কারণেই বলি, আমরা সাধারণত পিওর বা ক্রুড মাস্টার্ড অয়েল এখন আর কেউ ব্যবহার করি না। আমরা যেটা ব্যবহার করি সেটা রিফাইন্ড অয়েল, সয়াবিন অয়েল, সানফ্লাওয়ার অয়েল বা মিক্সড থাকে যার মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডস বা আদার হেলথ প্রোটেক্টিভ সাবস্টেন্স রয়েছে। তেলটা অলরেডি আমাদের ভিজিলেন্স বা নজরদারির মধ্যে রয়েছে, সেই জন্য সেখানে চেঞ্জেস করার মতন সেরকম কিছু নেই। যেটা আমাদের করা দরকার সেটা আমাদের করতে হবে যে হ্যাবিট বিল্ড আপ ইন দ্য সেন্স লাইক মানে ফর ইনস্ট্যান্স আমি এরকম দেখেছি যে অনেকের মানে অনেক গার্ডিয়ানদের মধ্যে স্বভাব আছে যে তারা বাচ্চাদের খিদে পেলে তারা একটা চিপসের প্যাকেট কিনে দিচ্ছে বা একটা পার্লেজি বিস্কুটের প্যাকেট কিনে দিচ্ছে। ইনস্টেড অফ দ্যাট তাদেরকে আপনি র ফ্রুট খাওয়ানো অভ্যাস করুন। একটা অ্যাপেল দিন বা গ্রেপস দিন বা গোয়াভা দিন, যে কোনো মানে আপনাকে যে সবসময় দামি ফল দিতে হবে তাও না, কিন্তু সেগুলো খেলে কি হবে, হ্যাবিটটা ফ্রুটসের দিকে বা মোর কুকড ফুড অ্যাট হোম সেটার দিকে নিয়ে যেতে হবে। এখানে একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে যে অ্যাকনে হওয়ার তো একটা নির্দিষ্ট বয়সের কথা আমরা বলছি, যে আমি যেটা বললাম যে পিউবার্টি বা অ্যাডোলেসেন্ট পিরিয়ড, কিন্তু আমার ধরুন ওই বয়সে অ্যাকনে আসবে না, এর জন্য কি কোনো প্রিভেন্টিভ মেজার আছে? বেসিক্যালি এর জন্য কোনো প্রিভেন্টিভ মেজার নেই, বিকজ জেনেটিক্যালি যদি স্কিন প্রোন থাকে ওটার জন্য, সো দ্যাট উইল বি কামিং অ্যাট দ্যাট পার্টিকুলার এজ। এবার এখানে প্রশ্ন হচ্ছে যে অনেকের ক্ষেত্রে পরেও আসে, সো পরে আসাটা হচ্ছে যে আমি যে কজগুলো বললাম সেই কজগুলোর মধ্যে পড়ে, যেটাকে আমরা ব্রডভাবে অ্যাডাল্ট অ্যাকনে বলে থাকি। এবার মানে অ্যাকনের দুটো ক্যাটাগরি আছে। হ্যাঁ, একটা যে জাস্ট যে আমার যে এজে আসলো সেই এজে হলো এবং সেই এজে এসে সেটা আর গেল না, সেটা ক্রনিক হয়ে আমার অ্যাডাল্ট এসে গেল, বা এখনকার এজে বা এখনকার সোশিও ইকোনমিক কন্ডিশনে যেটা খুব বেশিভাবে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে আমার অ্যাডোলেসেন্ট পিরিয়ডে আমার অ্যাকনি হয়নি, বাট আমার অ্যাডাল্ট স্টেজে এসে অ্যাকনি হচ্ছে। সো এটার কি রিজন হতে পারে? সো এটার রিজন এটাই হতে পারে যে আমি যখন ব্যাড ফুড হ্যাবিটস আমার লাইফস্টাইল ইরাডিকেট হয়ে গেছে, আমার লাইফস্টাইল ইরোটিক হয়ে গেছে। আমি আগে দিনে জাগতাম, রাতে ঘুমাতাম, এখন আমার উল্টো হচ্ছে। এখন আমি মোর প্রিজার্ভ ফুডের দিকে ঝুঁকে পড়েছি, আমি স্মোকিং স্টার্ট করেছি, বা আমি ক্রনিক্যালি অ্যালকোহলিক হয়ে গেছি, ঠিক আছে। সো অল দিস ফ্যাক্টরস দে টেক অন অ্যাকাউন্ট। ওকে। এবং তার সাথে ইন্টারনাল ফ্যাক্টরসগুলো স্পেশালি ওমেন বা মেয়েদের ক্ষেত্রে যেগুলো হয় কি পিসিওএস থাকতে পারে যেটা অ্যাক্টিভ হয়ে গেছে, বা হরমোনাল ইমব্যালেন্স তৈরি হয়েছে, বা আদার্স বডিতে আদার হরমোনের ওঠানামা হচ্ছে, সেই কারণেও কিন্তু দেখা যায় যে অ্যাডাল্ট অ্যাকনিতে এখন কিন্তু অ্যাডাল্ট অ্যাকনির হওয়ার এবং তার ডিফিকাল্টিসগুলো কিন্তু এখন অনেকটা বেড়ে গেছে এই কারণে। আর এবারে একটা প্রশ্ন হচ্ছে যে কি ধরনের ট্রিটমেন্ট রয়েছে এই অ্যাকনের ক্ষেত্রে, কি ধরনের ট্রিটমেন্ট আপনি বলবেন? সেক্ষেত্রে আমাকে প্রথমত অ্যাকনিকে আমাকে তাহলে একটা গ্রেডে সাজাতে হবে, ঠিক আছে। ফার্স্ট যেগুলো হয় সেগুলো হচ্ছে কোমেডন্স, যেগুলো হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডস আমরা বলে থাকি। সেকেন্ড হচ্ছে যেগুলো গ্রেড 1 অ্যাকনি বা তারপর গ্রেড 2 অ্যাকনে ভালগারিস, তারপরে হচ্ছে নোডোসিস্টিক অ্যাকনি বা নোডিউলার অ্যাকনি, যেগুলোতে কিনা পাস জমা হয় এবং বড় হয় এবং খুব ব্যথা হয়। সেখানে আমরা যদি নোডোসিস্টিক অ্যাকনির কথা বলি, আমাকে এক্সিশন করতে হবে, মানে ওটাকে পুরো বার করতে হবে। বার করে আমাকে তার মধ্যে একটা ফ্র্যাকশনাল লেজার বা থাকে, সেই লেজারের মাধ্যমে স্কিনটাকে পুরো রিপেয়ার করতে হবে। এটা একটা ধরনের ট্রিটমেন্ট গেল। যদি আমার স্টেজ একদম কোমেডন্স থাকে, ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডস থাকে, সেখানে কিন্তু আমাকে বেসিক অ্যান্টি অ্যাকনি মেজারমেন্টস যেগুলো হয় সেগুলো নিয়ে তার সঙ্গে আমাকে যদি ডেইলি কেয়ারটা, আমার ফুড হ্যাবিটটাকে যদি আমি ঠিক রকমভাবে ভালোভাবে করতে পারি, আমার মনে হয় আর কোনো সমস্যা থাকে না।
সেকেন্ড যেখানে থাকলো, যেখানে অ্যাকনি ভালগারিস হচ্ছে, অ্যাকনি ভালগারিসের ক্ষেত্রে কিন্তু আমাকে একটা কম্পোজিট ট্রিটমেন্ট, ইদার লেজার অর আমাকে একটা ডেলি কেয়ার সিস্টেম অথবা বা দুটোই আমাকে কিন্তু নিয়ে চলতে হবে। এটা গেলে আমার নর্মাল অ্যাকনির ক্ষেত্রে। যদি আমার অ্যাডাল্ট অ্যাকনি থাকে, অ্যাডাল্ট অ্যাকনির ক্ষেত্রে আমি যেটা প্রথমেই বলেছি যে সবার আগে কিন্তু তার লাইফস্টাইল এবং তার ফুড হ্যাবিট এবং তার সব পুরো জিনিসটাকে আমাকে ডিসকাশন করতে হবে, সেটাকে দেখতে হবে, দেখে তারপরে তার অ্যাকনিটাকে কিন্তু সলভ আউট করতে হবে, বিকজ অ্যাডাল্ট অ্যাকনি ইজ ভেরি ডিফিকাল্ট টু ট্রিট। আচ্ছা, ইটস ভেরি ডিফিকাল্ট টু ট্রিট বিকজ এখানে প্রগনোসিস ফ্যাক্টর বলুন বা যে ফ্যাক্টরসগুলো যেন অ্যাকনি হচ্ছে সেটা কিন্তু খুব ডিফিকাল্ট হয় সেই পার্টিকুলার লাইফস্টাইল থেকে বের করে নেওয়ার জন্য। মানে ওটা ধর হ্যাবিচুয়েট হয়ে গেছে, ওটা হ্যাবিচুয়েট হয়ে গেছে, ঠিক আছে। এবার সেখান থেকে বের করে নেওয়ার জন্য যেরকম তার ফুড হ্যাবিট চেঞ্জ করা দরকার, যেরকম তার লাইফস্টাইল চেঞ্জ করা দরকার, সেরকমভাবে তাকে কিন্তু একটা রেজিমেন্টেড ওয়েতে তাকে কিন্তু একটা ডেইলি কেয়ারও করতে হবে। এনি রেকমেন্ডেশন হ্যাবিটস? ফুড যেমন সব থেকে বাজে হ্যাবিটস যে যখন কারোর মানে অ্যাকনি স্টেজ 1 বা স্টেজ 2 থেকে প্রিক করা, বার করে নেওয়া, ঠিক আছে। সেটা বার করলে কিন্তু সেখানে কি হয়, ভীষণ কিউরিওসিটি নিয়ে কাজটা করা। এবং আজকাল মানে আমাদের সবার হাতে যেহেতু স্মার্টফোন আছে, সেটাকে কিভাবে করা হয় সেটার একটা ডিটেল ডেসক্রিপশন কিন্তু ইউটিউবে রয়েছে। সেটা খুঁজে বার করে সেটা করলাম, করে কি হলো, সেখানকার কোলাজেন ফাইবারসগুলোকে আমি ডিস্ট্রয় করে দিলাম, যার ফলে পরবর্তীকালে গিয়ে সেখানে অ্যাকনে স্কার তৈরি হয়ে গেল, ঠিক আছে। যেমন আরেকটা হচ্ছে আরেকটা ডেলি কেয়ার, যেমন আমার স্ক্যাল্পটাকে ক্লিন করা রাখা। যদি কারোর অ্যাকনি গ্রেড 1 গ্রেড 2 থাকে, সেখানে কিন্তু আমাকে স্ক্যাল্পের ডেলি একটা কেয়ার করতে হয়। নতুবা ইনফেকশন, সেবোরিক ডার্মাটাইটিস ইনফেকশন সেখান থেকে কিন্তু ফেস, চিকস, নেপ অফ দ্য নেক এবং পিঠে ট্রান্সফার হয়, বিকজ যেহেতু আমাদের পিলোর সাথে সেটা কন্টামিনেটেড হয়ে আছে। তো এই ডেলি হ্যাবিটসগুলোকে কিন্তু চেঞ্জ করা দরকার এবং না করা দরকার। আর একটা যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে ট্রিটমেন্টটা হয় অ্যাকনে গ্রেড 1 গ্রেড 2 বা অ্যাডাল্ট অ্যাকনের, এটা কি পার্মানেন্ট ট্রিটমেন্ট প্রসিডিওর? সে অ্যাকনিতে যে পজিটিভ ফ্যাক্টরগুলো থাকে সেগুলো যদি আমরা সরিয়ে নিই এবং যে ইনফেক্টিভ অ্যাকনিগুলো থাকে, যেমন নোরোসিস্টিক অ্যাকনি যেগুলোর মধ্যে পাস, পেইন এবং প্রচুর মানে ফুলে যায়, ব্যথা হয়, সেগুলোকে কিন্তু আমরা যদি ট্রিটমেন্ট করি, ট্রিটমেন্টটা কিন্তু পুরোপুরি পার্মানেন্ট হয়। আচ্ছা, মোর এভার যদি আমি অ্যাডাল্ট অ্যাকনি যদি ট্রিটমেন্ট করি, অ্যাডাল্ট অ্যাকনি ট্রিটমেন্টের রেজাল্টস আরও বেটার হয়, আরও পার্মানেন্ট হয়, বিকজ তারা ফিজিওলজিক্যালি একটা সার্টেন এজে পৌঁছে গেছে। অ্যাডোলেসেন্ট ফেজটাতে কী হয়, স্টিল দের ইজ হরমোনাল সার্চ বা হরমোনের যে বডিতে যে কী বলবো মানে ডিফারেন্ট স্টেজেস হচ্ছে, তার কারণে কিন্তু রেজাল্টটা একটু ভ্যারিয়েবল হয়। কিন্তু অ্যাডাল্ট অ্যাকনিকে যদি আমরা অথেন্টিক্যালি এবং খুব ভালোভাবে ট্রিট করে থাকি, তাহলে কিন্তু রেজাল্ট একদম পার্মানেন্ট হয়। আর এই যে লেজারের কথা আপনি বলছেন, যে এটা কি গুড ট্রিটমেন্ট ফর অ্যাকনি? লেজার ইজ ওয়ান অফ দ্য পাথ ব্রেকিং ট্রিটমেন্ট ইন কেস অফ অ্যাকনি, ঠিক আছে। পাথ ব্রেকিং মিনস মানে আগে অ্যাকনিতে করা হতো সাবসিশন দেওয়া হতো, নিডল দিয়ে পাঞ্চার করে তার ভিতরে ফাইব্রোসিসগুলোকে ব্রেক করে মানে একটা মানে আগলি সিন তৈরি হতো স্কিনের ওপরে, যেটাকে পেশেন্টকে রিকভার করতে হতো ঘরে, আন্ডার সার্জিক্যাল প্রসিডিওর। সেটাকে পেশেন্টকে রিকভার করতে বা তার একটা ডাউন টাইম থাকতো, পেশেন্টকে রিকভার করতে সেটাকে পেশেন্টকে ঘরে বসে থাকতে হতো এবং সেটা অনেকের কাছে ওয়েলকাম হতো না। বাট লেজার ইজ পাথ ব্রেকিং বিকজ দ্য ট্রিটমেন্ট হ্যাভিং নো ডাউন টাইম, ট্রিটমেন্ট ইজ হ্যাভিং আ ওয়ান টাইম অর আ সেকেন্ড টাইম থেরাপি সেশন। একটা ট্রিটমেন্টের পরে আপনার হয়তো 3 মাস পরে বা 4 মাস পরে বা 6 মাস পরে যেরকমভাবে আপনি প্রগনোসিস করলেন সেরকম পরে আপনাকে থেরাপি নিতে হতে পারে, অনেক সময় থেরাপি নাও নিতে হতে পারে। তো এই সব সুবিধাগুলোর জন্য প্লাস ট্রিটমেন্ট ইজ হাইলি এফেক্টিভ। আপনার সাবসিশন বা অন্য কোনো ট্রিটমেন্টে যেরকম রেজাল্ট আসে, একটা ওয়ান সিটিং অফ অ্যান্টি অ্যাকনি লেজারের ক্ষেত্রে এর থেকে অনেক বেশি ভালো রেজাল্ট আসে। তো এই সব কারণের জন্য এটা হচ্ছে একটা পাথ ব্রেকিং ট্রিটমেন্ট। এবারে অবশ্যই র্যাপিড ফায়ার একটা সেশন থাকবেই। ময়শ্চারাইজার ইয়েস অর নো ফর অ্যাকনি? ইয়েস, ময়শ্চারাইজার ইয়েস, ভেরি ইম্পর্টেন্ট। আমি একটু আপনাদের বলি, আমি র্যাপিড ফায়ারে যে কোয়েশ্চেনগুলো করব, তারপরে এগুলো কিন্তু আমি ইলাবোরেটলি আবার জানবো ডক্টর বিশ্বাসের কাছ থেকে। জেল অর ক্রিম ইন অ্যাকনি? According to the skin, but I will suggest gel. Is acne curable? Very much. Any medication for acne scar? Medication, no. Should apply sunscreen in acne? Of course. Most common treatment in acne? Lasers. Most common myth about acne? That acne only happens in adolescent period. One fact about acne? Acne is treatable.
ওকে, তো এই যে ময়শ্চারাইজার ইয়েস অর নো, আপনি বলেছেন ইয়েস। ইয়েস। আমাদের একটা ধারণা যে স্কিনে পিম্পলস হয়েছে, অ্যাকনে হয়েছে, আমি মুখে কিচ্ছু লাগাতে পারবো না, আপনি সেখানে ময়শ্চারাইজারটাকে ইয়েস বলছেন, কারণটা একটু যদি ল্যাবরেটরি বলেন। ময়শ্চারাইজার কারণ কি আমি যেটা আগের এপিসোডেও বলেছি, ময়শ্চারাইজার ইজ এ কাইন্ড অফ এ ফুড দ্যাট ইউ আর অ্যাডিং টু ইয়ার স্কিন, যেটা আপনি আপনার স্কিনে দিচ্ছেন। তো এই ফুডের প্রিপারেশনটাকে আমি যেমন যখন আমাদের সাপোজ আমাদের পেট খারাপ হয়, স্টমাক আপসেট হয়, তখন আমরা মোর সেমি সলিড ফুডের দিকে এগোই, কিন্তু আমরা খাওয়াটা ছাড়ি না, আমরা মোর সেমি সলিড ফুডের দিকে যাই, বিকজ সেমি সলিড ফুডটাকে স্টোরেজ হবে না, স্টমাকটা রেস্টে থাকবে এবং আমার নিউট্রিশনটাও মেনটেন থাকবে। সেম কেস এখানে অ্যাকনের ক্ষেত্রে ময়শ্চারাইজার ইন এ ডেফিনিট ফর্ম, সেটা জেল ফর্ম হোক, সেটা ইমালশন ফর্মে হোক, যে ফর্মেই হোক, আমার স্কিনে যাবে এবং স্কিনকে মানে নিউট্রিশন দেবে, এবং আমি এই প্যাথোলজিক যে কন্ডিশনটা, যেটাকে আমি অ্যাকনি বলছি, সেটাকে কিন্তু আমি বেরিয়ে আসতে পারবো। এখন এই ধারণাটা একদমই নেই যে আমি অ্যাকনি হলে কিন্তু ময়শ্চারাইজার লাগাতে পারবো না। আচ্ছা, যে জেলের কথা বলছেন, জেল কতটা এফেক্টিভ? জেল বেসিক্যালি এফেক্টিভ বিকজ জেল ইজ ইজিলি পারমিয়েবল। আর জেলের ফর্মুলেশনটা হচ্ছে ওয়াটার বেস ফর্মুলেশন। সো ওয়াটার বেস ফর্মুলেশন হওয়ার জন্য স্কিন পোর্সের মাধ্যমে ইজিলি এটা পারমিয়েবল হবে, এবং তার মধ্যে যদি কোনো মেডিকেল বা মেডিসিনাল প্রপার্টি আমরা অ্যাড করে থাকি, সেটাও কিন্তু খুব ইজিলি পারমিয়েবল হবে, যাতে কিনা আমি আমার টার্গেট অর্গানে পৌঁছাতে পারবো, টার্গেট জায়গায় পৌঁছাতে পারবো, এবং আমি যে প্রবলেমটা হচ্ছে, যার যে ব্যাকটেরিয়াল ইনফেকশনগুলো হচ্ছে অ্যাকনির জন্য, সেটা থেকে কিন্তু কিওর হতে পারবো। এই যে আপনি বলছিলেন যে সানস্ক্রিন অ্যাপ্লাই করা যাবে, সেক্ষেত্রে কি সেটাকে জেল ফর্মেই অ্যাপ্লাই করতে হবে না অন্য কোনো ফর্মে? সানস্ক্রিনের এখন অনেক রকম ফর্মুলেশন আছে, স্প্রে ফর্মুলেশন আছে, জেল ফর্মুলেশন আছে, সিলিকন বেস ফর্মুলেশন আছে, যেগুলো কিনা আমাদের স্কিনে খুব রেডিলি পারমিয়েট করে, খুব তাড়াতাড়ি চলে আসে। উপরে কোনো হোয়াইট কাস্ট বা উপরের লেয়ারে কোনো রকম ধরুন স্টিকিনেস বা কিছুই থাকে না, সেগুলো কিন্তু স্কিনের জন্যে, সেন্সিটিভ স্কিনের জন্য, অ্যাকনি প্রোন স্কিনের জন্য খুবই ভালো। বাট সানস্ক্রিন কিন্তু মাস্ট অ্যাপ্লাই করতেই হবে। সানস্ক্রিন নিয়ে একটু কথা যদি বলি, সানস্ক্রিন তো স্কিনের জন্য ভীষণ ভালো একটা সাপোর্ট। তো অ্যাকনে স্কার যখন হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের একটা ধারণা থাকে যে আমার স্কিনটা দাগ হয়ে গেল, সেই দাগের সঙ্গে যখন সান কন্ট্যাক্টে যখন পিগমেন্টেশন আসে, তখন দাগটা কিন্তু আরো মারাত্মক হয়ে যায়। এক্ষেত্রে আমার মনে হয় সানস্ক্রিনের ব্যবহার করার প্রসিডিওরটা যদি আপনি একটু বলেন, হোয়াট ইজ দ্য রাইট প্রসিডিওর অফ ইউজিং সানস্ক্রিন? সানস্ক্রিনের বেসিক্যালি কাজ হচ্ছে যে একটা জিনিস সানস্ক্রিন অ্যাপ্লাই করার আগেও যেটা আমাকে মনে রাখতে হবে, যে সানস্ক্রিন কিন্তু আমাকে রিঅ্যাপ্লাই করতে হবে। এটা নয় যে আমি দিনে একবার যদি সানস্ক্রিন অ্যাপ্লাই করি আমি প্রোটেক্টেড। যে কোনো সানস্ক্রিন আমাকে 2-3 আওয়ার্সের পরে আমাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, ফার্স্ট থিং। সেকেন্ড থিং, যদি মানে আমার আউটডোর অ্যাক্টিভিটি খুব বেশি থাকে, তাহলে ডেফিনেটলি আমাকে অ্যাটলিস্ট 2 থেকে 3 বার রিঅ্যাপ্লাই করতে হবে। যদি আমার ইনডোর অ্যাক্টিভিটি থাকে, বাট এইরকম ব্রড লাইটে, মানে এরকম অনেক লাইটে যার ভোল্টেজ অনেক বেশি, সেখানে কাজ করতে হয়, সেখানেও আমাকে কিন্তু রিঅ্যাপ্লাই করতে হবে। এবার এখন মডার্ন টেকনোলজি বা মডার্ন ফার্মাকোলজিক্যাল প্রপার্টিসে এখন কিন্তু ফাউন্ডেশন থেকে শুরু করে, লিপস্টিক থেকে শুরু করে, ময়শ্চারাইজার থেকে শুরু করে সব কিছুর মধ্যে কিন্তু SPF চলে এসেছে। তো আমাকে সেই প্রোডাক্টগুলো চুজ করতে হবে যেগুলো কিন্তু অ্যাডেড বেনিফিট আমাকে দিচ্ছে উইথ SPF। আমাদের একটা ধারণা ডক্টর বিশ্বাস, যে SPF যত বেশি হবে তত আমার স্কিনের প্রোটেকশন হবে, এটা আপনি এটাকে কি মিথই বলবেন? অফকোর্স ইটস আ মিথ। আচ্ছা, অফকোর্স ইটস আ মিথ। আমি যদি 40 SPF লাগাই, তাহলে হচ্ছে যে আমি যদি না লাগাতাম তাহলে আমার কি হতো, এবং তার থেকে আমি 40 টাইমস বেটার প্রোটেক্টেড। দ্যাট ইজ SPF, সান প্রোটেক্টিং ফ্যাক্টর। আমি যদি না অ্যাপ্লাই করি সেটার একটা কি হবে, আর যদি অ্যাপ্লাই করি তাহলে আমি সানের ড্যামেজ থেকে 40% বেশি প্রোটেক্টেড থাকবো, সরল হিসেবে। মানে 30, 40, 50, 60 ওটা কোনো ম্যাটার করে না। ওটাতে মাথা ঘামানোর কিছু নেই, কিন্তু সেটা হচ্ছে আমার লাইফস্টাইল বা আমার এক্সপোজার টু সানের উপরে ডিপেন্ড করছে, যে আমি কতটার উপরে। একজন হাউসওয়াইফ যিনি সারাদিন হয়তো মানে ঘরের মধ্যেই কাটান, তো তিনি বলেন আমি জাস্ট 5 মিনিটের জন্য ছাদে যাই, ছাদে গিয়ে চলে আসি, তার জন্য 30 ইজ এনাফ। দ্যাট ইজ রেকমেন্ডেড বাই দ্য IMA ডোজ দেয়, তার সেটা বলাই আছে যে আপনি 30 ইউজ করলে আপনি ইউ উইল বি প্রোটেক্টেড। আর যিনি বাইরে সেলসম্যান আছেন বা সেলসম্যান আছেন, সেলসের কাজ করছেন, ঘুরে ফিরে কাজ করছেন বা ট্রাফিকে কাজ করছেন, তাদের জন্য কিন্তু অ্যাটলিস্ট আমি সাজেস্ট করি 50 আপ, এবং সেটা রিঅ্যাপ্লাই করতে হবে। কারণ আপনি তো চাইলেও সবসময় ছাতা নিয়ে দাঁড়াতে পারবেন না, ট্রাফিক সার্জেন যারা রয়েছেন, ট্রাফিক গার্ড যারা রয়েছে। সেক্ষেত্রে একটা সবথেকে ভালো হচ্ছে যে যদি আমি সেরকম কিছু ক্লোথস পরি যেগুলোর SPF সাধারণত হচ্ছে মোর দ্যান 5, নর্মাল ক্লোদিংয়ের SPF হচ্ছে 5,
ওকে, তো আমি যদি সেখানে এমন কিছু ক্লোদিং পরি যেগুলো মোর SPF অ্যাবজর্ব করে, সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমার অ্যাডেড বেনিফিট আমি এটা পেয়ে যাব। এই যে আপনি মোস্ট কমন মিথের কথা বললেন অ্যাবাউট অ্যাকনে, ওটাকে যদি একটু ইলাবোরেটলি ব্যাখ্যা করেন। মোস্ট কমন লোকে ভাবে যে অ্যাকনি আর মানে ছাড়বে না, আমার ট্রিটমেন্ট হবে না, বা আমার অ্যাকনে স্কার হয়ে যাবে এবং স্কারটা নিয়ে আমাকে থেকে যেতে হবে। কিন্তু সেক্ষেত্রে বলবো যে স্কারের ট্রিটমেন্ট কিন্তু স্কারের কিন্তু কোনো মেডিকেশন হয় না। মানে একবার যে স্কারটা তৈরি হয়ে যায় সেটা যেমন পার্মানেন্ট হয়, আপনি যদি স্কারটাকে ট্রিটমেন্ট করেন, ট্রিটমেন্ট করে যে রেজাল্টটা পাবেন সেটাও কিন্তু আপনার পার্মানেন্ট হবে, সেটাও কিন্তু তার কোনো রকম কিন্তু এদিক ওদিক কিছু হবে না। এবং সেই ট্রিটমেন্টটা আপনাকে হয়তো একবার কি দুবার নিতে হবে, কিন্তু সেটা কিন্তু কোনো মেডিকেশন দিয়ে হবে না। আপনি ধরুন হয়তো শুনলেন যে অ্যাকনে স্কারের উপরে অ্যালোভেরা জেল লাগালে সেটা বেটার হবে, বা কোনো পাতার রস, কোনো ফুলের রস লাগালে সেটা বেটার হবে, এটা কিন্তু হবে না। কারণ কি, সেই স্কারটা যেমন পার্মানেন্ট হয়ে গেছে, সেখানে কোনো মেডিকেশন কাজ করবে না, কোনো হোম রেমেডিস কাজ করবে না, সেখানে কাজ করবে একমাত্র ট্রিটমেন্ট, যে ট্রিটমেন্টগুলো আমরা কিন্তু ডক্টর প্লাসে করছি। এক্স্যাক্টলি, মানে ওই যে গর্তটা হয়ে গেছে, ওই যেমন রাস্তায় কোনো গর্ত হলে মানে ওখানে রাস্তাটাকে ঠিক করতে হয়, ঠিক সেরকমভাবে স্কিনে গর্ত হলে সেটাকে ঠিক করতে হবে। স্কার মানে শুধু গর্ত নয়, দাগও হতে পারে, অনেক কিছুই হতে পারে। গর্ত দাগ দুটোই হতে পারে, বা কখনো একটাও হতে পারে যে আমার শুধু স্কারই হয়ে রয়েছে, বা অনেকের হতে পারে আমার শুধু ব্ল্যাক পিগমেন্টেশন চলে এসেছে, সেটাও হতে পারে, দুটোই হতে পারে। বহু মানুষের আছে যে পিগমেন্টেশন সেরে অ্যাকনে সেরে গিয়ে ওখানে একটা ব্ল্যাক প্যাচেস এসে মানে সেটা কিন্তু মানে পিগমেন্টেশন নয়, এটা হচ্ছে অ্যাকনে থেকেই এলো, ওটা থেকে অ্যাকনে স্কার্স হতে পারে। এবার অ্যাকনে স্কার্সটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, ইদার মানে পিগমেন্টেড স্কার্স অর স্কার্স মানে একদম গর্ত, অ্যাট্রোফিক স্কার্স, যেটাকে বলা হয়। দুটোই কিউরেবল এবং সেই কিউরেবলের জন্য ট্রিটমেন্ট রয়েছে ডক্টর প্লাসে, এবং ডক্টর প্লাসে ওয়ান টাইম প্রসিডিওর রয়েছে। মানে এটা একটা বিশাল বড় ব্যাপার। আপনার অ্যাকনের জন্য আপনি কিন্তু এই স্মার্ট ট্রিটমেন্টটা কিন্তু নিতেই পারেন। ডিটেলস জানার জন্য টেলিফোন নাম্বার যাচ্ছে, ফোন নাম্বারে ফোন করুন, ডক্টর বিশেষের অ্যাপয়েন্টমেন্ট করুন। প্রথমে দেখাতে হবে। আপনি এসে ট্রিটমেন্ট চাইলে ডক্টর প্লাসে সেটা কোনোভাবেই সম্ভব নয়, কারণ এটা এমন একটা সেন্টার যেখানে ডক্টর থাকবেন, ডক্টরের আন্ডারে তার হেফাজতেই আপনার কিন্তু ট্রিটমেন্টটা হবে। সুতরাং আপনাকে দেখাতে হবে এবং আপনার স্কার বা আপনার অ্যাকনের পজিশন দেখে ডক্টর বিশ্বাস সাজেস্ট করে দেবেন যে কোন ট্রিটমেন্ট বা কী ধরনের ট্রিটমেন্ট, কটা সিটিং, একটা না দুটো, খুব বেশি হলে আমার মনে হয় 3টের বেশি লাগেও না সিটিং। হয়তো স্কারে একটা সিটিংয়ে দেখা যায় যে মানে রেজাল্টস ইজ আপ টু 70 to 80% রেজাল্ট চলেই আসে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা পেশেন্টকে বলে দিই যদি ইফ ইউ আর হ্যাপি উইথ দিস রেজাল্ট, আপনি এই একটা সিটিংই নিতে পারেন, আর আপনার সিটিং হয়তো লাইফ টাইমে আর দরকারই পড়বে না। মানে অনেকেরই এই মুহূর্তে বিয়ের একটা মরশুম, বিয়ে এসে গেছে, মেকআপ করতে হবে, এবং তার আগে স্কিনটা হঠাৎ করে নোটিস করলেন যে প্রচুর দাগ রয়েছে। আমি বলবো এখন আপনারা চলে আসুন, আপনাদের জন্য এই ধরনের ট্রিটমেন্ট কিন্তু ভীষণ হেল্পফুল। কেননা স্কিনের বেসিক হেলথটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। মানে একটা হেলদি স্কিন, এটা ভীষণ ইম্পর্টেন্ট যে স্কিনের একটা বেসিক হেলথ। এবার সেটা ডিপেন্ড, এবার অনেকের কাছে সেটা অনেক ডাইমেনশনে মেনটেন করে। অনেকে চায় যে আমার স্কিনটা ব্রাইট হোক, অনেকে চায় যে আমার স্কিনে কোনো দাগ না থাকবে, অনেকে চান আমার স্কিনে মানে যে ক্লিয়ারিটিটা আছে সেটা আরও বেশি ক্লিয়ার থাকুক। তো এই রকম এক্সপেকটেশন ইন্ডিভিজুয়াল ওয়াইজ অনেক রকম হতে পারে। বাট আমার বক্তব্য হচ্ছে যে কোনো প্যারামিটারটাই যদি আমি একটা দেখি, সেটা কিন্তু হবে না স্কিনের ক্ষেত্রে কিন্তু আমাকে কম্পোজিটভাবে দেখতে হবে। স্কিনের ক্লিয়ারিটি দেখতে হবে, স্কিন আমার যাতে দাগমুক্ত থাকে সেটা দেখতে হবে, স্কিনে যাতে আমার হাইড্রেশন যাতে মেনটেন থাকে সেটা দেখতে হবে। তো এই সব প্যারামিটারগুলো যদি আমি সবকটা একসঙ্গে ঠিক রাখতে পারি, তো ডেফিনেটলি আমার স্কিন অটোমেটিক্যালি গ্লো করবে। যার জন্য আমাকে কিন্তু স্কিন গ্লোর জন্য আমাকে আলাদা করে কোনো সার্ভিস বা আলাদা করে কোনো ট্রিটমেন্ট বা আলাদা করে কোনো রকম ক্রিম লাগানো, এগুলো কিন্তু কিছু করতে হবে না। কারণ এখন যে টেন্ডেন্সিটা বা এখন যে ট্রেন্ডটা চলছে, দ্যাট ইজ লেস অন মেকআপ, মোর অন স্কিন কেয়ার। এটাই ইম্পর্টেন্ট। এবং আমার মনে হয় যারা মানে যেসব সেলিব্রিটি বা যেসব স্কিন কেয়ার ব্লগার্স আমরা দেখি, তারাও কিন্তু সবাই এখন এই ট্রেন্ডটাকেই ধরে রেখেছেন যে লেস অন মেকআপ, সেটা আপনার বিয়েতে হোক বা আপনার কোনো স্পেশাল অকেশনেই হোক, বাট মোর অন স্কিন কেয়ার। আপনি একটা কথা বলছেন, হাইড্রেশনটা ভীষণ ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি, মানে সেটা মানে এজিং স্কিন হোক কিংবা অ্যাকনে প্রোন স্কিন হোক, যে কোনো স্কিনে হাইড্রেশনটা ভীষণ ইম্পর্টেন্ট। এক্ষেত্রে জল খাওয়ার প্রবণতাটা কতটা দরকার? এটা একটা মিথ, এটা একটা খুব বড় মিথ যে আমি 8 গ্লাস বা 10 গ্লাস জল খাই, বাট আমার স্কিন স্টিল ডিহাইড্রেটেড। স্কিন হাইড্রেশনের সঙ্গে আমার বডির হাইড্রেশনের কিন্তু কোনো রকম কোনো কনটেক্সট নেই।
যে সেরকম যদি হতো তাহলে মানে যেসব জায়গায় বর্ষা কম হয় বা যেখানে জলের একটু স্টিনজেন্টি কম পাওয়া যায় সেখানে কিন্তু তাদের স্কিন কিন্তু বেশিভাবে এফেক্টেড হতো, সেটা কিন্তু হয় না সেইটা। এবং সায়েন্টিফিকলি ইটস অলসো প্রুভ যে আমি জল খাওয়ার সাথে আমার স্কিন হাইড্রেশনের কিন্তু কোনো রকম কোনো লিঙ্ক নেই। আমাদের হাতে আজকে আর সময় নেই, এবার আমাদের বিদায় নেওয়ার পালা। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন ডক্টর প্লাসের বিশেষ অনুষ্ঠান, ডক্টর দেবাশিস বিশ্বাসের অনুষ্ঠান। যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছেন, দেখাতে চাইছেন, তারা ইমিডিয়েটলি হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন, দেখান এবং আপনার স্কিনটাকে একটা মোস্ট বিউটিফুল স্কিনে নিয়ে চলে যান। আজকে এই মুহূর্তে এই পর্যন্ত। অনেক ধন্যবাদ ডক্টর দেবাশিস বিশ্বাসকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার।